মণিপুর রাজ্যের উপত্যকায় বসবাসকারী মেইতি জনগণের জন্য এসটি শিডিউল ট্রাইবাল মর্যাদার দাবিতে মণিপুর হাইকোর্টের একটি আদেশ পর্যবেক্ষণ করেছে যে 2013 সাল থেকে সম্প্রদায়ের দ্বারা জমা দেওয়া একাধিক অনুরোধ সত্ত্বেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই আদেশটি পাহাড়ের উপজাতীয় গোষ্ঠীগুলির দ্বারা বিক্ষোভের সূত্রপাত করেছিল। 2023 সালের 3 মে জাতিগত সহিংসতার একটি চক্র জেলাগুলিতে সহিংসতা শুরু করে রাজ্যকে গভীর সংকটে নিমজ্জিত করেছে। মণিপুর সংকটটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে একটি জটিল এবং চলমান জাতিগত সংঘাতকে বোঝায়, যার মধ্যে প্রাথমিকভাবে মেইতি এবং কুকিজো উপজাতি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা জড়িত। পরিস্থিতির গভীর ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক পটভূমি রয়েছে। এখানে সংকটের ঐতিহাসিক পটভূমির একটি সংক্ষিপ্ত বিবরণ বলা হচ্ছে। বিভিন্ন জাতীয়তা এবং ঐতিহাসিক উত্তেজনা। মেইতি সম্প্রদায়। মেইতি মূলত হিন্দু এবং প্রভাবশালী জাতিগোষ্ঠী, প্রধানত ইম্ফল উপত্যকায় বাস করে, যা সবচেয়ে উর্বর এবং ঘনবসতিপূর্ণ অঞ্চল। তারা মণিপুরের জনসংখ্যার প্রায় 53% নিয়ে গঠিত। কুকি এবং নাগা উপজাতি। কুকি, জমি এবং নাগারা হল আদিবাসী উপজাতি, যা মূলত উপত্যকার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে। এই উপজাতিগুলি প্রধানত খ্রিস্টান এবং একসঙ্গে মণিপুরের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নিয়ে গঠিত। কুকি এবং মেইতি গোষ্ঠীর বিস্তারিত পরিচিতি। কুকি জনগোষ্ঠীর ইতিহাস। কুকি জাতিগোষ্ঠী হল উত্তর-পূর্ব ভারত, মায়ানমার এবং বাংলাদেশের অনেক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটি। তাদের উৎপত্তি তিব্বত-বর্মন পরিবার থেকে পাওয়া যায় এবং তারা চিনকুকিমিজো নামে পরিচিত একটি বৃহত্তর গোষ্ঠীর অংশ, যারা সাধারণ ভাষাগত, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে একই শিকড় থেকে উদ্ভূত। ঐতিহাসিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট। তিব্বত-বর্মন গোষ্ঠী এই অঞ্চলের অন্যান্য উপজাতির সাথে কুকি জনগণ তিব্বত বা মধ্য এশিয়ার উচ্চ অঞ্চল থেকে স্থানান্তরিত হয়েছে বলে মনে করা হয়। ভাষাগতভাবে তারা চীন-তিব্বতী ভাষা পরিবারের তিব্বত-বর্মন শাখার অন্তর্গত। মাইগ্রেশন প্যাটার্নস। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং আসামের কিছু অংশ সহ উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করে দক্ষিণ দিকে চলে গেছে। তারা মিয়ানমার, চীন রাজ্য এবং বাংলাদেশের কিছু অংশে বসবাস করে। সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। কুকিরা এই অঞ্চলের অন্যান্য উপজাতি গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যেমন মিজো এবং চিনসে। এই গোষ্ঠীগুলির মূলত একই ঐতিহ্য, ভাষা এবং ইতিহাস রয়েছে, যদিও তাদের আজ আলাদা পরিচয় রয়েছে। ঔপনিবেশিক সময়কাল। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই উপজাতিগুলির অনেকগুলিকে সম্মিলিতভাবে কুকি বা চীন বলা হতো। ব্রিটিশরা প্রশাসনিক উদ্দেশ্যে তাদের একত্রে শ্রেণীবদ্ধ করেছিল, যদিও উপগোষ্ঠীর মধ্যে রীতিনীতি এবং ভাষার তারতম্য ছিল। কুকি জনগণের একটি সমৃদ্ধ মৌখিক ঐতিহ্য রয়েছে এবং তাদের অনেক প্রাথমিক নথি, লোককাহিনী এবং মৌখিক ইতিহাসে সংরক্ষিত আছে। তাদের ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাসও রয়েছে, বিশেষত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কুকি বিদ্রোহ 1917 থেকে 1919 পর্যন্ত সময়কালে সংগঠিত হয়। আজ কুকি জনগণ উত্তর-পূর্ব ভারত এবং তার বাইরের আধুনিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার জটিলতাগুলি গ্রহণ করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে। মেইতি জনগোষ্ঠীর ইতিহাস।
মেইতি জাতিগোষ্ঠী প্রধানত ভারতের মণিপুর রাজ্যের সাথে যুক্ত, যেখানে তারা একটি বৃহত্তম সম্প্রদায় হিসেবে পরিচিত। মেইতি জনগণের উৎপত্তি প্রাচীন। তাদের ইতিহাস মণিপুর উপত্যকার সাথে গভীরভাবে জড়িত, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করেছে। মেইতি জনগোষ্ঠীর প্রারম্ভিক উৎস। আদিবাসী শিখ। মেইতি জনগণকে মণিপুর উপত্যকার আদিবাসী বলে মনে করা হয়। তাদের প্রাথমিক ইতিহাস প্রায় মৌখিক ঐতিহ্য, প্রাচীন গ্রন্থ এবং লোককাহিনীর মাধ্যমে পুনর্গঠিত হয়। মেইতিরা পাহাড় দ্বারা বেষ্টিত উর্বর উপত্যকায় বসতি স্থাপন করে আসছে এবং কৃষিকাজ এবং অন্যান্য কৃষি জীবনধারা অনুশীলন করেছেন। পৌরাণিক কাহিনী এবং রাজত্ব। ঐতিহ্যগত মেইতেই বিশ্বাসগুলি একটি ঐশ্বরিক উৎসের উপর প্রতিষ্ঠিত। তাদের পূর্বপুরুষকে পৌরাণিক ব্যক্তিত্ব, যেমন 7টি গোত্র শালাই টারেত, যারা দেবতাদের থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়। মেইতেই সৃষ্টির পৌরাণিক কাহিনী অনুসারে তারা তাদের আদিবাসী সানামাহি ধর্মের 2 দেবতা নংপোক নিংথো এবং পান্থুইবির বংশধর। স্থানান্তর এবং বসতি স্থাপন। ঐতিহাসিকভাবে মেইতি জনগণ আশেপাশের পাহাড়ের নাগা এবং কুকিচিন সম্প্রদায়ের সহ বিভিন্ন প্রতিবেশী জাতিগোষ্ঠীর সাথে যোগাযোগ করেছে এবং তিব্বত-বর্মন ভাষাভাষীদের সাথে সাংস্কৃতিক বিনিময় করেছে বলে বিশ্বাস করা হয়। কিছু পণ্ডিতেরা পরামর্শ দেন যে মেইতে সম্ভবত বৃহত্তর তিব্বত-বর্মন ভাষা পরিবারের অন্তর্গত, যা উত্তর বা উত্তর-পূর্ব থেকে সম্ভাব্য প্রাচীনকালে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে। ঐতিহাসিক উন্নয়ন। মেইতেই রাজ্য সময়ের সাথে সাথে মেইতি জনগণ মণিপুর উপত্যকায় একটি স্বতন্ত্র রাজ্য গড়ে তুলেছিল। মণিপুর রাজ্যটি প্রাথমিক মেইতেই শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন নংদা লাইরেন পাখাম্বা। ইনি প্রধানত মেইতেই জনগণের প্রথম ঐতিহাসিকভাবে স্বীকৃত শাসক হিসেবে বিবেচিত হন। রাজত্বকাল 33 সালের দিকে। সাংস্কৃতিক সংশ্লেষণ। মেইতি রাজ্যের কৌশলগত অবস্থানের কারণে অন্যান্য দক্ষিণ এশীয় এবং দক্ষিণ-পূর্ব এশীয় সংস্কৃতির সাথে ব্যাপক যোগাযোগ ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে মেইতি জনগণ তাদের আদিবাসী বিশ্বাস সানামাহিজম অনুসরণ করে, যার মধ্যে পূর্বপুরুষের উপাসনা, প্রকৃতির দেবতা এবং আইনিমিজম জড়িত। যাই হোক, 18শত শতাব্দীতে রাজা পামহেইবার অধীনে মেইতি রাজ্য হিন্দুধর্ম গ্রহণ করে, বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্য, যার ফলে আদিবাসী মেইতি প্রথা এবং হিন্দু বিশ্বাসের যৌথ সংমিশ্রণ ঘটে। ঔপনিবেশিক যুগ এবং আধুনিক পরিচয়। মণিপুর রাজ্য ব্রিটিশ ঔপনিবেশিক যুগ পর্যন্ত তার স্বাধীনতা বজায় রেখেছিল, যে সমাজে এটি 1891 সালের অ্যাংলো-মণিপুর যুদ্ধের পরে ব্রিটিশ আধিপত্যের অধীনে একটি রাজকীয় রাজ্যে পরিণত হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার পর মণিপুর ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত হয় 1949 সালে, এবং মেইতি জনগণ তখন থেকে রাজ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী। সাংস্কৃতিক পরিচয়। মেইতেই জনগণের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যার মধ্যে রয়েছে তাদের ধ্রুপদী নৃত্য, মার্শাল আর্ট যেমন থাংটা, সাহিত্য এবং তাদের অন্য লিপি মেইতি মায়েক। তারা প্রাথমিকভাবে মেইতেই ভাষায় কথা বলে, যাকে মণিপুরীও বলা হয়, যেটি ভারতের একটি তফসিলি ভাষা হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক বিভাজন। এই সম্প্রদায়ের মধ্যে ঔপনিবেশিক সমাজে উত্তেজনা ফিরে আসে যখন ব্রিটিশ প্রশাসকরা পাহাড়ি উপজাতি এবং উপত্যকার মানুষের জন্য ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করেছেন। ব্রিটিশরা পার্বত্য উপজাতিদের স্বায়ত্তশাসনকে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের ঐতিহ্যগত শাসন ব্যবস্থা অনুসরণ করার অনুমতি দিয়েছিল।
কিন্তু উপত্যকা অঞ্চলগুলি অর্থাৎ মেইতি সম্প্রদায়রা সরাসরি ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলেন। স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ও ভূমি সংক্রান্ত সংঘাত। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার পর মণিপুর 1949 সালে ভারতীয় ইউনিয়নের একটি অংশ হয়ে ওঠে। তারপর থেকে ভূমি অধিকার, রাজনৈতিক ক্ষমতা এবং পরিচয় নিয়ে চলমান দ্বন্দ্ব চলছে। ভূমি বিরোধ। মণিপুরে ভূমি অধিকার একটি প্রধান বিতর্কিত বিষয়। মেইতিদের অধিকারভুক্ত উপত্যকা অঞ্চলের সম্পদের পরিমাণ খুবই সীমিত, যাহা মেইতি জনসংখ্যার জন্য একটি বড় বাধা। অপরদিকে পাহাড়ি উপজাতিরা ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে পাহাড়ি এলাকায় জমির উপর সাংবিধানিক অধিকার ভোগ করে। এর ফলে মেইতি তাদেরকে উপজাতি শ্রেণীতে অন্তর্ভুক্ত করার দাবি করে। পাহাড়ি উপজাতিরা অর্থাৎ কুকিরা যার বিরোধিতা করে আসছে। সশস্ত্র সংঘাত এবং বিদ্রোহ। মণিপুর 1960-এর দশক থেকে কয়েক দশকের বিদ্রোহের সাক্ষী হয়ে আছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের থেকে একাধিক সশস্ত্র গোষ্ঠীর উদ্ভব হয়েছে, প্রাথমিকভাবে মেইতি এবং নাগা। এই দলগুলো প্রায়ই আঞ্চলিক দাবি এবং রাজনৈতিক স্বায়ত্তশাসন নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। 1990-এর দশকের কুকিনাগা সংঘাত বিশেষভাবে সহিংস ছিল, যার ফলে হাজার হাজার মানুষ মৃত্যু এবং বাস্তুচ্যুত হয়েছেন। এই সময়কালে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হয়, বিশেষ করে আঞ্চলিক বিরোধের কারণ। সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন এবং সংঘাতের বৃদ্ধি। সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সম্প্রদায়ের স্বায়ত্তশাসন এবং অধিকারের স্বীকৃতির দাবি তীব্রতর হয়েছে। মেইটিস তাদের নিজের রাজ্যের সংকুচিত হওয়ার ভয়ে তফসিলি উপজাতির মর্যাদা চেয়েছেন। যাই হোক, কুকি এবং নাগারা এর বিরোধিতা করে কারণ তারা আশঙ্কা করে যে এটি মেইটিসকে পার্বত্য অঞ্চলের ভূমিতে প্রবেশের অনুমতি দেবে, যা বর্তমান ভারসাম্যকে ব্যাহত করবে। মায়ানমার থেকে অবৈধ অভিবাসন উত্তেজনাও বাড়িয়েছে। বিশেষ করে কুকিজো জনগণকে জড়িত করা হয়েছে যে যারা আসছে তারা কুকিজো গোষ্ঠী। এটিকে দমন করার জন্য সরকারের প্রচেষ্টা কুকিজো সম্প্রদায়কে প্রভাবিত করেছে, যারা দাবি করে যে তাদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। উত্তেজনা 2023 সালে একটি নতুন মাত্রা যোগ করে, যখন মেইটিস এবং কুকিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল, যার ফলে ব্যাপক বাস্তুচ্যুতি এবং হতাহতের ঘটনা ঘটে। এটি হাইকোর্টের একটি সিদ্ধান্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে যে মেইটিদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, যা পাহাড়ি উপজাতিদের প্রতিবাদের দিকে ধাবিত করে। চলমান সংঘাত। 2023 সালের মণিপুর সহিংসতা জাতিগত সংঘাতের একটি উল্লেখযোগ্য মাত্রা যোগ করে, যেখানে ব্যাপক দাঙ্গা, হত্যা এবং মেইটিস এবং কুকি উভয়ের স্থানচ্যুতি ঘটেছে। সরকারি পদক্ষেপ। সরকার শৃঙ্খলা পুনরুদ্ধার করতে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে, কিন্তু শান্তি অনেক দূর রয়ে গেছে। অনেক সংলাপ এবং শান্তি আলোচনা হয়েছে, কিন্তু ভূমি, পরিচয় এবং রাজনৈতিক অধিকারের মৌলিক সমস্যাগুলি অমীমাংসিত রয়ে গেছে। মণিপুরের সংঘাত আবার বেড়েছে। সাম্প্রতিক সহিংসতা এবং বিক্ষোভের ঘটনাগুলি অশান্তি বাড়িয়েছে। রাজ্যের সহিংসতা বৃদ্ধির কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থাউবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা সমস্যার উন্নতি না হওয়াতে কারফিউ শিথিল করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি ড্রোন, রকেট হামলার মধ্যে মণিপুরের সহিংসতা বেড়েই চলেছে। গত বছর থেকে মণিপুর সহিংসতায় 200 জনের বেশি মানুষ নিহত হয়েছে। পূর্বের একটি আদেশে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিমের জেলা ম্যাজিস্ট্রেটরা মঙ্গলবার সকাল 5টা থেকে 10টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলিতে কারফিউ শিথিল করার ঘোষণা করেছিলেন। যাই হোক, জেলাগুলিতে উন্নয়নশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে শিথিলকরণ আদেশ বাতিল করা হয়েছিল।
এবং উভয় জেলায় কারফিউ পুনরায় জারি করা হয়েছিল, ম্যাজিস্ট্রেট এক বিবৃতিতে জানিয়েছে। তবে মিডিয়া, বিদ্যুৎ, আদালত এবং স্বাস্থ্য সহ প্রয়োজনীয় পরিষেবাগুলিকে কারফিউর আওতামুক্ত করা হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে। রাজ্যে সহিংসতার নতুন মোড় নেওয়ার কারণে মোট ৮ জন মারা গেছে এবং ১২ জনেরও বেশি আহত হয়েছে, যার মধ্যে রয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সোমবার ইম্ফলের খোজাইরামবন্দ মহিলা বাজারে ক্যাম্প স্থাপন করেছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ছাত্রদের তাদের ইউনিফর্মে মহিলা দোকানদাররা বাজারে ক্যাম্প স্থাপনে সহায়তা করেছেন। হাজার হাজার শিক্ষার্থী সোমবার মণিপুর সচিবালয়ে এবং রাজভবনের সামনে বিক্ষোভ করেছে। সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবং রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানিয়েছে। মণিপুরের ইম্ফলে সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে কারণ সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে তাদের হতাশা প্রকাশ করার জন্য বিক্ষোভকারীদের একটি বড় দল একটি মশাল সমাবেশের আয়োজন করেছিল। মণিপুরে সহিংসতার একটি নতুন রূপ ধরার কয়েকদিন পর এই প্রতিবাদ শুরু হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলা জুড়ে একাধিক হামলা ও হত্যার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়, ভিড় ছত্রভঙ্গ করে দেয় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনে, যদিও তাৎক্ষণিকভাবে আহত বা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। ইতিমধ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপালের সাথে দেখা করেছেন এবং রাজ্যের নিরাপত্তার দায়িত্ব ও ক্ষমতা তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা নিযুক্ত সুরক্ষা উপদেষ্টাকে আইন, শৃঙ্খলা এবং সুরক্ষার দায়িত্ব হস্তান্তর করেছে। সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় মণিপুর পুলিশ এই অঞ্চলে অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করেছে এবং অতিরিক্ত সিস্টেম এবং অ্যান্টি-ড্রোন বন্দুক অর্জনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ৬০-এর দশক থেকে চলে আসা মণিপুরের এই অস্থিরতা বন্ধের জন্য ভারত সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে কোনো সমাধানের পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ২০২৩ সালের দাঙ্গার ক্ষেত্রে ভারত সরকারকে সম্পূর্ণ নিশ্চুপ থাকতে দেখা গেছে, যার ফলশ্রুতিতে এই দাঙ্গা অদ্যাবধি চলমান। প্রতীয়মান করা হয় যে মেইতি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের হওয়াতে এবং তারা সংখ্যায় বেশি হওয়ায় ভারত এতে কর্ণপাত করিতেছে না। সেটা ভারতের জন্য যেমন বিপজ্জনক ঠিক তেমনি ভারতের পূর্বাঞ্চলের শান্তির জন্য সেটা একটা অশনি সংকেত।